আপনি খুলনা ইউনিভার্সিটি চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে। ফ্রি অফ কস্ট অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। এই প্র্যাকটিসে আমরা যেটা করব, সবার আগে আমরা কম্পোজিশনটাকে ফিক্স করার চেষ্টা করব। আমরা যদি টোটাল ড্রয়িংটা আঁকাই, সেটা আমাদের পেজ বরাবর কিভাবে কম্পোজিশনটা আসবে। অ্যাজ ইউজুয়াল ব্যাপার, আমরা প্রতিটা স্পেস থেকে, এই উপর থেকে, বাম থেকে এবং ডান থেকে, অ্যাট দ্য সেম টাইম এই লাস্টের অংশ থেকে একটা মিনিমাম যে অ্যারো চিহ্ন দেওয়া 2 আঙ্গুল করে স্পেস আমরা আলাদা করেছি, এটাকে আমরা আলাদা করে নিব। অলরাইট, তো আলাদা করে নেওয়ার পরে আমরা সরাসরি এখানে এই যে মাঝখানে যে আমাদের স্পেসটা আছে, এখানে আমরা একটা স্পেস পাচ্ছি, তাই না? এখানে আমরা একটা বেসিক স্পেস পাচ্ছি। হয়তোবা হালকা দাগ দেখা যাচ্ছে না, বাট আমি জাস্ট একটা রিমাইন্ডার দেওয়ার জন্য আপনাদের সাথে এটা শেয়ার করলাম। ইটস কোয়াইট সিম্পল অ্যান্ড ইজি। এরকম 2 আঙ্গুল ধরে একটা বেসিক দাগ দিয়ে কম্পোজিশনের বিষয়টাকে বের করে নেবেন। ইন এনি কেস, আপনারা যদি টোটালি কম্পোজিশনটাকে না ধরতে পারেন, এটা শুধুমাত্র তাদের জন্য। হ্যাঁ, এখন আমরা পেজের মাঝখান থেকে 9টা দাগ দিব, এরকম বক্স আকারে। এটা হচ্ছে আমাদের ফোনের যে মোবাইল স্ক্রিনটা আছে, সেই স্ক্রিন বরাবর আমরা এই জিনিসটা দেখতে পাই। এটাকে গ্রিড লাইন বলে। আপনারা সেটিংসে গেলে সরাসরি এই প্রসেসটাকে উপস্থাপন করতে পারবেন বা দেখতে পারবেন। অ্যাজ ইউজুয়াল ব্যাপারে আপনি এইভাবে আঁকাবেন। মেইন এক্সামে আপনাদের যে বিষয়টা থাকে, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা ভুল করে, যে তারা এক্সামের কোশ্চেনে একটা বিষয় খেয়াল করে না, যে তাদের বলে দেওয়া থাকে যে উপস্থাপিত চিত্র প্রদত্ত উত্তরপত্রে পেন্সিলের সাহায্যে কমপক্ষে 1.5 গুণ বা 2 গুণ করে অঙ্কন করো, এরকম একটা কথা লেখা থাকে। আর আপনাকে বলে দেওয়া থাকে যে লাইন বা রৈখিক পদ্ধতিতে অঙ্কন করো। সো আপনারা এই দুটো জিনিসকে ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারেন না। তো এখন আমরা যেটা জানবো যে 1.5 গুণ বিষয়টা আসলে কি। 1.5 গুণ বিষয়টা হচ্ছে আপনার টোটাল যে পেজের সাইজটা আছে, এই পেজের সাইজে হচ্ছে আপনি আপনার ড্রয়িংটাকে খুব সুন্দর করে উপস্থাপন করবেন। ক্লিয়ার? আর এটার জন্য যা যা প্রয়োজন সবকিছু হচ্ছে আপনাকে মেইনটেনেন্স করতে হবে। সো এখন প্রশ্ন আসতে পারে যে এটার জন্য আসলে কি মেইনটেইন করতে হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, আপনি এমন ভাবে ড্রয়িংটাকে আঁকাবেন যেন পেজের থেকে অতিরিক্ত বড় না মনে হয় পেজের ভেতরে যখন আঁকাচ্ছেন, আবার অতিরিক্ত ছোট মনে না হয়। এটাই হইতেছে পারফেক্ট কম্পোজিশনাল ফ্যাক্ট, যেটাকে আপনার বলে উপস্থাপন করে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 1.5 গুণ করে যদি আপনি উপস্থাপন করেন, সেটা কেমন আসবে? হ্যাঁ, এইটার জন্যই আমরা এই ওভারঅল প্রসেস থ্রুতে এতক্ষণ গেলাম, যে 9 ভাগ করে বা 9 ভাগের পাশাপাশি আপনি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করতেছেন, এই যাবতীয় ব্যাপারগুলো। ক্লিয়ার? সো ইন নেক্সট স্টেজ আমরা এখন কি করবো, আমরা সেই বিষয়টা নিয়ে একটু কথাবার্তা বলি। তো 1.5 গুণ ব্যাপারটা আমরা এখন আঁকানোর থ্রুতে প্রকাশ পাবো। তবে হ্যাঁ, কোনো কিছু এক্স্যাক্টলি লাইনের থ্রুতে আঁকানো, এটা আসলে কিভাবে হয়, ইটস 100% ডিপেন্ড অন ইউর ব্রেইন স্টর্মিং অ্যান্ড ইউর অবজারভেশন সেন্স। আপনারা অলরেডি সিইউতে এক্সাম দিচ্ছেন, সরি জেইউতে এক্সাম, জেএনইউতে দিচ্ছেন, ডিইউতে দিচ্ছেন। সো আমার কাছে বিশ্বাস যে আপনাদের এতটুকু আইডিয়া অলরেডি হয়ে গেছে। বিশেষ করে যারা আমি লাস্ট ক্লাসে লাইন ড্রয়িং দেখাইলাম, তাদের সবার সহ, যে হাউ ক্যান ইউ ম্যানেজ ইউর ওভারঅল অ্যাক্টিভিটিস অ্যাকর্ডিং টু লাইন ড্রয়িং, তাই না? তো চলেন আমরা শুরু করি। যখন আমরা কোনো কিছু আঁকানো শুরু করব 1.5 গুণ করে, তখন সবার আগে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে আমাদের টোটাল ফিগারটা টপ পয়েন্টটা আসলে কোথায় থেকে আসবে। সো এটুক তো আমরা স্পেসটা তো মার্ক করে নিলাম, তাই না? এটা আমরা 2 আঙ্গুল করে মার্ক করে নিলাম ফর জাস্ট কম্পোজিশন। কিন্তু এর পরেও সেম 2 থেকে 3 লেন্থ আমি নিচে এসে এইভাবে এখানে একটা দাগ দিব। খেয়াল করেন, এরকম একটা বেসিক দাগ দিলাম। দাগ দেওয়ার পরে সেম লেভেলে আমরা এই দাগটাকে নিচের অংশ পর্যন্ত নিয়ে যাব। অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আমরা লাস্টের যে 3 আঙ্গুল 2 আঙ্গুল যে দাগটা নিছি, এটা যেন তার নিচে না চলে যায়, অলওয়েজ উপরে থাকে। হ্যাঁ, সো আমরা এখান থেকে এখানে একটা দাগ দিলাম, দেখেন একটা দাগ দিলাম, এন্ড সেম লেভেল আমি উপরে একটা দাগ দিলাম। দাগ দেওয়ার পরে এখন আমরা যে কাজটা করব, আমরা মাঝখান থেকে আরেকটা দাগ দিব, দেখেন। ক্লিয়ার? সো আমরা কিন্তু প্রপার একটা আই শেপের একটা অংশ পেয়ে গেলাম এখানে, দেখেন এরকম এই হয়ে গেল আমাদের আই শেপ। সো এইবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এর ভেতরে বিভিন্ন বক্সের শেপ, ওভাল, এগুলো জিওমেট্রিক শেপ অ্যাড করে একটা প্রপার বয়ম আঁকানো ট্রাই করব। দেখেন আমরা যে ছবিটা আপনাদের সাথে শেয়ার করেছি বা রেফারেন্স, সেটার ভেতরে সব থেকে বড় যেই পটারিটা আছে, সেটাকে আমরা এখন ধরার চেষ্টা করতেছি, রাইট?
যখন আপনি এরকম মাঝখান থেকে একটা দাগ দিচ্ছেন, এই দুটো পার্ট তৈরি হচ্ছে। এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড এন্ড দিস ইজ রাইট হ্যান্ড সাইড। সো এই যে লেফট আর রাইট হ্যান্ড সাইড যে জায়গাটা আছে, এটাকে হচ্ছে আমাদের একটু স্পেসিফিক করতে হবে বক্সের শেপের থ্রুতে। সো লেটস ডু ইট। তো এটার জন্য আসলে স্পেসিফিক মাপ নেই, তারপরে যদি আপনি চান, আপনি পরীক্ষার যে কোয়েশ্চেনটা আছে সেই কোয়েশ্চেন ধরে আপনি এইভাবে মাপটা নিতে পারেন, যেন দুই সাইড সমান হয়। হ্যাঁ, তো এই মাপটা নেওয়া হচ্ছে, ফিগারেটিভ মাপটা নেওয়া সেম টু সেম স্টাইলে। আপনার এই বাম সাইডের এইটুকু অংশ যে আপনি দাগটা দিলেন, এই সেম লেন্থে যেন এই দাগটা যেন আপনি দিতে পারেন। এটার জন্য এই পেন্সিলের টপ পজিশন থেকে শুরু করে আমাদের এই যে বুড়ো আঙ্গুলটা আছে, এই বুড়ো আঙ্গুল বরাবর এইখানে মাপটাকে এইভাবে ধরতে হবে। জাস্ট লুক এট হিয়ার, এরকম। এন্ড সেম ওয়ে আপনি অপোজিট সাইডে এখানে যে দাগটা দিয়েছেন মিডলে, এই দাগ বরাবর অপোজিট সাইডে এরকম দাগটা দিবেন। ক্লিয়ার? হোপফুলি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এইখানে একটা প্রপার বক্সের শেপটাকে ধরার ট্রাই করব। অলরাইট, জাস্ট লাইক দিস। ঠিক আছে, দেন আমরা আমাদের যে পটের যে স্পেসটা আছে এটাকে হালকা একটু ছোট করে নিব। এটা হইতেছে আমাদের এক্সট্রা লাইন। যখন আমরা এই লাইনটাকে বেন্ড করবো এরকম রাউন্ড, তখন যেন আমাদের এই অ্যাডজাস্টমেন্টটা ঠিক থাকে। নাও লেটস মুভ অন দ্য নেক্সট পার্ট। এবার আমরা যে কাজটা করব, আমরা সরাসরি হচ্ছে এই নিচের পার্টের দিকে আস্তে আস্তে এগোবো। ঠিক আছে, দেখেন এই যে আমি দাগটা দিলাম, এই দেখেন এইখানে আমার লেন্থটা কিন্তু সব সমান সমানই আছে। আচ্ছা, তো এবার আমি যে দাগটা দিছি, এই দাগ বরাবর এখান থেকে আমি দেখেন এখান থেকে আপনি স্পেসটা বের করবেন আগে। এবার দেখছেন? সো এইবার আপনি যখন এই দাগটা দিছেন, দেন চেক আউট দিস বোথ সাইড, যেটা লেভেল আপ হয়েছে কিনা। এটা এখানে আসতো, দেখছেন আমাদের কিন্তু একটা মিস্টেক অলরেডি যাচ্ছিল। ফর দ্যাট রিজন আমরা এটাকে হালকা করে এরকম বাড়িয়ে দিব। এই হয়ে গেল আমাদের আরেকটা পার্ট। নেক্সট আমরা এই যে সাইডটা আছে, এই সাইডে এই যে দাগটা আছে, এই দাগ বরাবর একটা ওভাল দেওয়ার চেষ্টা করবো। দেখেন, ঠিক আছে? অনেকে আছে ওভালের জন্য এইভাবে লাইনটাকে ফিক্স করে নেয়, দেন এই যে গ্যাপটা আছে, এই গ্যাপ আর এই গ্যাপ বরাবর লাইনটাকে দেয়। ঠিক আছে, আপনিও চাইলে ওইভাবে সেট আপ করে নেবেন। এই ঠিক আছে, দেন এখানে আমাদের যে স্পেসটা তৈরি হয়েছে, এই স্পেসটা বরাবর আপনি কিছু এক্সট্রা লাইন দিয়ে দিবেন এইভাবে। ইটস ভেরি সিম্পল এন্ড ইন্টারেস্টিং প্যাটার্ন। এটা নিয়ে বেশি প্যারা খাওয়ার দরকার হয় না, জাস্ট ট্রাই করতে হয় যে একটু ভালোভাবে এই ভলিউমগুলোকে একটু অ্যাডজাস্ট করার জন্য। অলরাইট, নেক্সট আমরা এখন কি করব, আমরা সেটা এখন বোঝার চেষ্টা করি। আমরা সরাসরি এই যে আমরা নিচে দাগটা দিয়েছিলাম, হ্যাঁ, এই দাগটা বরাবর আমরা আমাদের ওভারঅল যে পটারিটা আছে, পটারিকে নিচের দিকে আনার ট্রাই করব। এখন খেয়াল করেন কিভাবে। সো হোপফুলি সবাই এতটুকু বুঝতে পেরেছেন। এবার আমাদের এখানে যে স্পেসটা আছে, এই স্পেস বরাবর আমরা সরাসরি এরকম ভাবে এক্সট্রা একটা লাইন দিব। দেখেন, ইন বোথ সাইড, দেখছেন? এই জাস্ট এতটুকু দাগটা দিবেন। এখন আমাদের একটা মানে একটা মানে স্পেসকে আমরা যেরকম বানালাম, এই স্পেসটাকে আমাদের কতটুকু নিচের পর্যন্ত রাখতে হবে, এই বিষয়টা একটু বুঝতে হবে। সো অ্যাজ উই ক্যান সি হিয়ার, যে এই জায়গাটা কিন্তু আমাদের অনেকটা এইভাবে বেন্ড হয়ে গেছে, তাই না? আবার এই জায়গাটাও কিন্তু সেম লেভেলে বেন্ড হয়ে গেছে। সো আমরা কিন্তু খুব ক্ল্যারিটি বুঝতে পারতেছি যে এটা কিন্তু আমাদের যেহেতু মিলে আসবে, এর মানে আমাদের এই যে দাগটা আছে, এই দাগটা কিন্তু সরাসরি এই বরাবর চলে আসবে পরবর্তীতে।
তাই না? সো এখন আমরা যদি এটাকে নিচ পর্যন্ত নেই, আমাদের হিসাব যেটা করতে হবে, আমরা এইটুক যে মাপটা নিলাম এইখান থেকে এই পর্যন্ত, এই মাপ বরাবর আমরা হচ্ছে সরাসরি নিচে আরো 2 গুণ স্পেস ভাগ করবো এই যেরকম। তো এটা আসতেছে আমাদের এইটুক স্পেস, এই লেভেলে এইটুক স্পেস। তো এই 1 2 আর এর অর্ধেক মানে আড়াই, এই পর্যন্ত অ্যারাউন্ড এরকম স্পেস আমাদের সরাসরি এই মাপটাকে কন্টিনিউ করতে হবে। বুঝতে পারছেন কিভাবে বের করবেন? সো লেটস ডু ইট। আমরা এইখানে যেহেতু এটা বের করলাম, এই সেম লেভেল আমরা দেখতেছি যে আমাদের এই মাপটা অলমোস্ট ওকে আছে অ্যাজ এ বেসিক ফর্ম হিসাবে। সো এখন আমরা আড়াই গুণ স্পেসটা বের করছি, এটা হচ্ছে জাস্ট ভেতরের মাপ, নট আউটার স্পেস। এরকম দিস ইজ নট আউটার স্পেস। ঠিক আছে, এইটা হয়ে গেল আমাদের বয়ামের প্রপার শেপ। বুঝতে পারলেন ব্যাপারটা কিভাবে কাজ করে? এই তো এখন আমরা যদি দেখি আমাদের কিন্তু বয়ামের শেপটা অলমোস্ট হয়ে গেছে, বেসিক ফর্মেশন। এইবার আমরা যে কাজটা করব, আমরা এখানে হচ্ছে গ্লাসের শেপটা আঁকানোর ট্রাই করব, এন্ড এখানে হচ্ছে আমরা মগের শেপটাকে আঁকানোর ট্রাই করব। ঠিক আছে, সো অ্যাজ ওয়েল আমরা যেটা করেছি, আমরা একইভাবে হচ্ছে একই কাজটা করে ফেলি, দেখি কিভাবে কি হয়। তো অবশ্যই খেয়াল রাখা লাগবে, আমরা যখন এখানে গ্লাসের শেপটা আঁকাবো, আমাদের এই স্পেসটার পজিশন বা আমাদের পটের এই পজিশন যেন সমান লেভেলে থাকে। খেয়াল করেন আমরা কোনটাকে বলতেছি। এখান থেকে এইটুকু একটা স্পেস আছে, এই স্পেসটা সবসময় যেন মেইনটেনেন্স থাকে। স্টিল লাইফে দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ, যেন আপনারা প্রতিটা যেই সাবজেক্ট পাচ্ছেন বা আপনার যে মেইন অবজেক্টগুলো আছে সেটা যেন প্রপার পজিশনিং হয়, আদারওয়াইজ কিন্তু আপনি স্কোর পাবেন না, আপনার স্কোর কমে যাবে। সো আমরা এখান থেকে মাপটা নিলাম, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের স্পেসটা এতটুকু রয়েছে। সেম ওয়ে আমরা এটাকে মিডিল লাইন ধরবো, আপনি চাইলে এটাকে হালকা একটু বামে সরিয়ে নিতে পারেন। বামে সরিয়ে নিয়ে আপনি এটাকে হালকা করে এখান থেকে দিতে পারেন। এই জায়গাটা থেকে এই নিচের যে জায়গাটা আছে এর জাস্ট দূরত্ব যতটুকু, আপনি সেই হিসাবে ওই লাইনটাকে দিবেন। ক্লিয়ার? সো আমরা এটাকে একটু আলাদা করি বা ইন্ডিভিজুয়াল করার চেষ্টা করি। সো খুব সিম্পল, আপনি এইটাকে এই যে বক্সের শেপ আঁকছেন, এই বক্সের শেপটাকে এখানে আগে আমরা যেরকম ভাগ করলাম সেরকম ভাগ করতে হবে, জাস্ট লাইক দিস। এখানে একটা দাগ দিলেন, এন্ড সেম ওয়ে এখানে একটা দাগ দিলেন। ক্লিয়ার? এই হয়ে গেল গ্লাসের আপার পার্ট। এবার আমরা সরাসরি এই যে দাগটা দিলাম, এই দাগ বরাবর নিচের আমাদের স্পেসটা একটু হালকা ছোট হবে। ঠিক আছে, এরকম একটা মিনিমাম মেজারমেন্ট করে নেবেন। তো এই পাশে আমরা যে লাইনটা দিলাম, আমাদের সেম টু সেম এই লাইনটা এই পাশে মেইনটেনেন্স করা লাগবে। দেখেন এইটুক স্পেস, তো আমরা দেখছি এটা এখানে আসতেছে। অলরাইট, এইটুকু হচ্ছে আমাদের দাগ। এই দেখছেন, এভাবে যখন আপনি দিলেন তখন কিন্তু একটা গ্লাসের প্রপার শেপটা চলে আসলো হালকা করে। এখন আপনি
এটাকে এভাবে রেখে দিবেন, কারণ দিস ইজ আওয়ার বেসিক ফর্ম। এবার আমি হচ্ছে সরাসরি আমাদের যে মগের শেপটা আছে সেই নিচে চলে আসবো নিচে। তো দেখেন ঠিক এই যে স্পেসটা আমরা আলাদা করেছিলাম এখানে গ্লাসের জন্য বয়ম থেকে একদম সেম স্টাইলে আমাদের এই যে অংশটা আছে এই অংশ থেকে কিন্তু আমাদের মগের শেপটা আরো নিচে আরো ডাউন পার্টে চলে গেছে। সো যেহেতু আমরা এখানে একটা বেসিক মার্ক করেছি, আমরা দেখবো যে আমাদের মগের শেপটা যেন এই মার্কিং এরিয়া অনুযায়ী নিচের পর্যন্ত থাকে। হ্যাঁ, আর এই প্রতিটা স্পেসে কিন্তু একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে আমাকে ধরে ফেলতে হবে এই স্পেসেও। অলরাইট, সো লেটস ডু ইট। এরকম আমরা একটা মার্ক ধরে এই স্পেস কেটে নিলাম জাস্ট আমাদের বিষয়টাকে হালকা করে উপস্থাপন করার জন্য। এটা জাস্ট একটা চোখের আন্দাজে জিনিসটাকে দেখানোর জন্য। এবার আমরা সরাসরি মাঝখান থেকে একটা মার্ক করে নিব জায়গাটা। দেখেন সেম প্যাটার্ন, এই হয়ে গেল স্পেস এন্ড সেম ওয়ে দিস স্পেস। যেহেতু আমরা একটা ওভাল টাইপের শেপ দেখতে পাচ্ছি, এই জন্য সবার আগে হচ্ছে আমরা এখানে একটা স্পেস কিভাবে মার্ক করে নিব যেন আমাদের ওভাল শেপটা একটু বড় দেখা যায়। দেন আমরা যেই মানে কমপ্লিট মগের হাতল, মগের নিচের পার্ট যেটা আঁকাচ্ছি সেটা আমরা এই স্পেসে ধরার ট্রাই করব। অলওয়েজ রিমেম্বার দ্যাট যে আমাদের যদি গ্লাসের এই শেপটা থাকে এই শেপ থেকে কিন্তু যথেষ্ট নিচে আছে, এই স্পেসটা কিন্তু যথেষ্ট নিচে দেখা যাচ্ছে এরকম, তাই না? এবার দেখেন কিভাবে আমাদের টোটাল শেপগুলো চলে আসলো। এবার আমরা এখান থেকে একটু হাতলের শেপটাকে ধরার চেষ্টা করব। এগুলো আমাদের হাতলের শেপ। আমরা প্রতিটা ড্রয়িংটাকে একটু লম্বাটে টাইপে রেখেছি যেন আমরা পরবর্তীতে ওইটাকে অ্যাডজাস্ট করতে পারি। তো দেখেন আমাদের কিন্তু টোটাল গঠন ওভারঅল যেই ড্রয়িংটা আছে সেটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে, বেসিক ফরমেশনটাকে আঁকা। সবাই কি বুঝতে পেরেছেন এতটুকু? খেয়াল করেন, পরীক্ষার প্রথম 10 থেকে 15 মিনিটে আপনি এটাকে এগিয়ে নিবেন। ক্লিয়ার? যেন টোটাল ড্রয়িংটা আপনি ভালোভাবে মেজারমেন্ট করেও পরবর্তীতে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। সেম ওয়ে আপনি চাইলে আপনার পেজের যে কোনো একটা কর্নারে এটাকে আলাদাভাবে একটু ডেমো করে নিতে পারেন, এরকম ভাবে হালকা করে ডেমো করে নিতে পারেন। এটা ছিল হচ্ছে আমাদের মেইন। রাউন্ড যে শেপটা আছে আমাদের কিন্তু মাপটা মোটামুটি অ্যাকুরেসি নিয়ে হয়ে গেছে মেনটেনেন্স করে। এখন আমাদের লাইনগুলোকে ওই ওভাল টাইপ বা রাউন্ড টাইপের যে হালকা এরকম ধরনের যে শেপটা আছে এরকম টাইপ শেপে বের করতে হবে। সবার আগে হচ্ছে আমরা এরকম রাউন্ড বের করে নিলাম। আমরা কিন্তু এই যে স্পেসটুক আছে স্পেসটুককে ধরেই কিন্তু এটা বের করেছি। সেম ওয়ে এরকম দিলেন। ক্লিয়ার? নেক্সট আমরা কি করবো আমরা খেয়াল করি, এখানে রাউন্ডটাকে আমরা চেষ্টা করবো। দেখেন
দেখছেন কিভাবে রাউন্ডটা হয়ে গেল? এরকম সেম ওয়ে। দেখেন, দেখছেন কতটা সলিড হয়ে গেছে। সো কাচের ভেতর বাইরের একটা অবস্থান থাকে, ওইটাও আমাদের উপস্থাপন করতে হবে ওভারঅল ড্রয়িং এর থ্রুতে। বাট তার আগে আমরা এইভাবে যে আউটলাইন গুলো দিলাম, এটা আমরা ওভারঅল সব জায়গায় দেওয়ার চেষ্টা করব। দেন আমরা ওই পারিপার্শ্বিক কাজগুলো করবো যেটা আমরা বলতে চাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা এই পর্যন্ত একটা স্পেস নিয়েছিলাম। এই দেখেন, দেখছেন আমি কিভাবে দিলাম? আমার ডার্কের লেন্থটা দেখেন পেন্সিলের, প্রতিটা জায়গায় আমি অবস্থানটা কিভাবে উপস্থাপন করতেছি। এইভাবে আমরা দুই টাইপের ড্রয়িংই দেখবো। একটা হচ্ছে বেসিক যে লাইন ড্রয়িং এর থ্রুতে আঁকাটা আছে এইটা, আর সেকেন্ড হচ্ছে যে একটা স্কেচিং টেকনিক যেটা থাকে সাধারণত, বা ওই যে ভ্যারিয়েশন অফ লাইন গুলো থাকে না, আপনারা বিভিন্ন ইউনিভার্সিটি এক্সামে যে অলরেডি দিয়েছেন, আমরা জেএনইউর কথা বলতে পারি ওরকম বোথ টেকনিক্স আমরা দেখবো। তার আগে হচ্ছে আমাদের এই আউটলাইনটা ফিক্স করতে হবে। প্রতিটা লাইনের যে ডেপথ বা অবস্থাটা আছে, যে বাইরে ভেতরে বা ওভারঅল স্পেসে, আপনি যত নিচের লাইনগুলো আঁকবেন তত বেশি ডার্কনেসটা আসবে, যত আপার পোর্শনের লাইনগুলো আঁকবেন তত বেশি লাইটেস্ট আসবে, এরকম। ঠিক আছে, এই ভ্যারিয়েশনটা অবশ্যই আপনার আঁকিবুকির থ্রু উপস্থাপন করা লাগবে। বুঝতে পারছেন? তো দেখেন আমরা এইখানে এইটুকু অংশটা আঁকছি, দেন এখান থেকে কিন্তু আমাদের এইটুকু অংশের একটা ডিস্টেন্স বা ডিফারেন্সটা আছে, সেটা কিন্তু আমরা আলাদা করিনি। সো ওইটা হচ্ছে আমাদের ইনকমপ্লিট কাজ। সো আমরা এখন এই জিনিসটা দিয়ে আসি। একটু ওভারঅল লুকটা দেখেন কেমন আসতেছে। এই হইতেছে টোটাল পেজে আমি এমন ছোট করে বিষয়টাকে উপস্থাপন করেছি যেন আমাদের টোটাল যে পেজের শেপটা আছে, এই শেপের ভেতরে আমাদের এই ড্রয়িংটা একটা প্রপার কি সাইজ মাফিক হয়, আর জিনিসটা দেখে যেন খুব বেশি অ্যাবনর্মাল না লাগে। ঠিক আছে, এটা হইতেছে আমাদের কিন্তু মেইন উদ্দেশ্য। অতিরিক্ত বড়ও মনে হচ্ছে না, অতিরিক্ত ছোটও লাগছে না, একদম প্রপার যে কম্পোজিশনাল ব্যাপারটা আছে সেই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো চলো আমরা একটু মগের দিকে আসি। আর একটা জিনিস বলি, আপনাদের যেই রেফারেন্স দেওয়া থাকে সাধারণত একটা ডেমো ড্রয়িং টাইপের কোশ্চেন পেপার, এনি কাইন্ড অফ রেফারেন্স, ওইটা কিন্তু 100% অ্যাপ্রোপ্রিয়েট থাকে না। আপনি যদি মনে করেন যে হুবহু ওরকম ওই জাতীয় ড্রয়িং থেকে সরাসরি কপি করবেন, আপনি কিন্তু ধরা খাইতেছেন। কারণ ওটা কিন্তু ইনকমপ্লিট থাকে, ওর ভিতর অনেক ইরর থাকে। ওকে, তো এইখানে এই যে স্পেস টুক আছে, এই স্পেসে আমরা একটু রাউন্ড শেপ টাইপ নিব, সরি ওভাল টাইপ শেপ নিব। সেম আমরা এখান থেকেও নিব, এইটুক স্পেসের ভেতর থেকেই নেওয়ার চেষ্টা করবো, বাট একটু কম নিব কারণ উপরটা থেকে এটা ছোট হবে বেশি।
এইটা দিয়ে দেওয়া মানে কি আমাদের ওভারঅল যে আউটলাইনটা আছে আপার এন্ড লোয়ার সেটা কিন্তু হয়ে যাচ্ছে। দেন আপনি এখান থেকে হালকা করে ডিটেলস টাইপ ধরেন। এবার দেখেন, দেখছেন ওভারঅল শেপ, গঠন, আমরা যে ছবিটা দিয়ে কপি করতেছি সেই ছবির অনুযায়ী কিন্তু হচ্ছে। ইটস নট লাইক যে খুব বেশি ছোট হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। সো এই জিনিসটা হচ্ছে মেজর করাটা খুব জরুরি। আমরা হ্যান্ডেলের দিকে আসি। দেখছেন কিভাবে আমি হ্যান্ডেলটাকে বের করলাম? এভাবে করবেন। এবার দেখেন, দেখছেন আমার লাইনের ভ্যারিয়েশনটা আস্তে আস্তে স্লো করে করে দেখবেন বাসায় বসে, যেন আপনি ওই প্রসেসটা বুঝতে পারেন। এবার দেখেন, এইটা হইতেছে আমাদের একদম বেসিক ড্রয়িং। হ্যাঁ, মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা আগাবে, কিন্তু তাদের ভেতরে আপনার ড্রয়িংটা কেন পার্থক্য করে তারা নিবে, দিস ইজ দ্য মেইন রিজন যার কারণে আপনারা এখানে আসছেন শেখার জন্য, বা বাকিদের থেকে কিভাবে নিজেকে আলাদা করতে পারেন, উপস্থাপন করতে পারেন সেই জিনিসটাকে কি ডিফাইন করার জন্য। হোয়াট ইজ দ্য এক্সাক্ট প্রসেস টু ড্র এনি কাইন্ড অফ স্টিল লাইফ বেসিস ড্রয়িং ইন এ শর্ট পিরিয়ড অফ টাইম। মেইন এক্সামের যে কাহিনী বা গল্প আছে ওই টাইমলাইনের ভিতর উপস্থাপন করা, নিজের ড্রয়িংটাকে স্থাপন করা পারিপার্শ্বিক অবস্থা থেকে আপনি যেটাই উপস্থাপন করতে যাচ্ছেন। সো রাইট নাও আমরা যেটা করব, আমরা একটু হালকা করে গ্লসি যে ব্যাপারটা আছে, গ্লাস বা একটা গ্লাসের যে হালকা ইফেক্ট টাইপ থাকে ওই জিনিসটা আমরা দেওয়ার চেষ্টা করবো এখানে। ঠিক আছে, খেয়াল করেন। সবার আগে হচ্ছে আমরা আসি হচ্ছে এখানে, আমরা কি দেখতে পাইতেছি এখানে হচ্ছে আমাদের স্পেসটা অনেক বেশি হয়ে গেছে। এই জন্য আমরা হালকা করে স্পেসটাকে কমাই দিব। আমাদের এই কর্নার স্পেসটা গাঢ় হোক, ইটস ওকে, সমস্যা নাই, কিন্তু বেশি হালকা না হয়ে যায়, ডাইমেনশনটা যেন ঠিক থাকে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট বা জায়গা। তো এটা দেওয়ার কারণটা হইতেছে যেন আমরা মুছলে আপনি বুঝতে পারেন।
এবার দেখেন, এবার আপনি ছবিটা দেখেন বুঝতে পারবেন কম্পারেটিভলি যেটা একই রকম টাইপের হচ্ছে। গাঢ় করেন, ইটস ওকে, 15 লাইন তো। এবার আমাদের একটা জিনিস যেটা খেয়াল রাখতে হবে যে এইখানে হচ্ছে আমরা এক ধরনের রাউন্ড টাইপের শেপ দেখতে পাইতেছি, এই যে জায়গাটা আছে, তাই না? এই যে জায়গাটা আছে, সো এই রাউন্ড টাইপের শেপের যে জায়গাগুলো আছে এর কিন্তু একটা ভর আছে। সো আমাদের হচ্ছে ওই ভরগুলাকে উপস্থাপন করতে হবে আঁকিবুকির থ্রুতে, বুঝছেন? সো ওইটা আমরা কিভাবে আনবো, এখন হচ্ছে এটা আমাদের কাজ। যেটা আমি বারবার করে বলতেছি যে গ্লাসের যে একটা তল আছে, ওই বিষয়টা যেন প্রপারলি আলাদা হয়। সো খেয়াল করেন কিভাবে আপনি ওই লাইনগুলোকে দিবেন, বা হাউ ক্যান ইউ ডু দ্যাট। আমরা যেগুলো যেগুলো জায়গায় ডার্ক বেশি দেখতেছি বা কৌণিক অংশ দেখছি, সেগুলো সেগুলো জায়গায় হালকা করে লাইনটাকে একটু বেশি বাড়তি করতে হবে। দেন আপনি ওই লাইনটাকে একটু বোথ সাইডে এলাবোরেট করবেন, এই যেরকম দেখেন, দেখছেন? এবার সেম টু সেম সাইড, অপোজিট সাইডে। বিষয়টা হইতেছে স্কেচ স্কেচ করা আর লাইনে আঁকাটা আরেক আলাদা, দুটো ধরন আছে। আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লাইনে, বুঝছেন? স্কেচ করা যাবে না, কিন্তু আপনি এমন ভাবে লাইনের থ্রুতে কিছু বিষয়কে উপস্থাপন করতে পারেন যেগুলা আপনার টোটাল যে ড্রয়িংটা আছে ড্রয়িং এর তল গুলাকে স্ট্রং করে, আর ওভারঅল ড্রয়িংটাকে একটু ডিফারেন্সিয়েট করতেছে বা ডাইমেনশনটাকে আরো বেশি এনহেন্স করতেছে। এই জিনিসটা আপনি করতে পারেন, ইটস ওকে, এটা করা যায়। দেখেন তো, আমি খুব সূক্ষ্ম সূক্ষ্ম কিছু লাইন দিছি, বাট আমি কিন্তু কোনো স্কেচ বা স্কেচের যে প্যাটার্নটা আছে ওরকম কিন্তু কোনো প্যাটার্নকে ফলো করিনি, তাই না? সো দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ড্রয়িংটা আগের থেকে একটু ডিফারেন্ট লাগতেছে বা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। দেখছেন? সো এইভাবে আপনি হালকা করে বিষয়টাকে বের করতে পারেন। ক্লোজলি দেখেন বুঝতে পারবেন, খুব ইন ডেপথ হবে না, হালকা করে লাইনগুলোকে দিয়ে ছেড়ে ছেড়ে দিবেন। আপনি আপনার যে ছবিটা আছে সেই ছবির দিকে দেখেন, ওইখানে কিন্তু একটা খুব ভালো একটা ভ্যারিয়েশন আর কম্বিনেশন কিন্তু দেখা যায় টোটাল যে পট আছে সেই পটের। হুম। তো ওইভাবে আপনি কিন্তু জিনিসটাকে ড্রয়িং করার চেষ্টা করবেন। একটা ট্রান্সপারেন্ট ভাইব থাকবে, একটা গ্লাসের যে একটা ট্রান্সপারেন্ট ব্যাপার থাকে ওই জিনিসটা। সো প্রতিটা কর্নারের জায়গাগুলো একটু আলাদাভাবে হাইলাইট করবেন যেন টোটাল ড্রয়িং এর একটা ভ্যারিয়েশনটা ঠিক থাকে। এবার আমরা মাঝখানে এই দাগটাকে মুছে দিব হালকা করে।
এবার আমাদের নিচে যে রাউন্ড শেপটা আছে এই জিনিসটাকে একটু অ্যাকিউরেসি মেনটেনেন্স করে রাখতে হবে। আপনি ছবিতে যেরকম দেখবেন ওভারঅল অ্যাক্টিভিটিস ক্যারেক্টার্স গুলো যেরকম আছে মানে পটেরই সেরকম ভাবে যে বিষয়টাকে দেওয়ার চেষ্টা করবেন। দেখেন ছবি দেখে কিন্তু আমরা বুঝতে পারছি যে টোটাল ট্রান্সপারেন্ট যেটা সারফেস থাকে ওইটা থেকে কিন্তু আমাদের আঁকানোর যে সারফেসটা আছে এর ভিতরে কিন্তু যথেষ্ট একটা ইলিউশন তৈরি করার একটা জায়গা আছে। সো ওই বিষয়টাকে ট্রাই করবেন কিভাবে তুলে ধরা যায় হালকা লাইন দিয়ে একটু এলোমেলো ভাবে আঁকা বাঁকা ভাবে। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের একটা পার্ট। এবার আমরা এই পাশে অংশ আসি, এটা আমরা হালকা একটু নিচে নামিয়ে দিব কারণ এর সাইজ যথেষ্ট চেঞ্জেস আছে। সেম ওয়ে এরকম। হ্যাঁ, যেখানে যেখানে লাইনগুলো বেশি দেওয়া দরকার সেখানে সেখানে দেবেন। দেখেন তো একটা ইলিউশন টাইপ কাজ করতেছে না এখানে সাইজ শেপে। হালকা করে আমরা ওই ইলিউশনাল ব্যাপারটাকে আনার চেষ্টা করব। এবার দেখেন এইটাও একটা লেভেল ড্রয়িং এর যেটা থেকে আমরা আমাদের ড্রয়িংটাকে শেষ করে দিতে পারি, কিন্তু আমরা যখন একটা গ্লাস আরেকটা গ্লাসের সারফেসে যখন রাখতেছি তখন গ্লাসের লেয়ার বাই লেয়ারের কারণে মনে করেন এ একটা লেয়ার আর এ একটা লেয়ার এইটার পর একটা লেয়ার যখন পড়তেছে তখন এরকম টাইপের কিন্তু ইলিউশন গুলো পড়তেছে বা দেখার ভেতরে একটু মোটা পাতলা এরকম ফিল হচ্ছে। যেমন আমরা নর্মাল এরকম যখন তাকাচ্ছি এরকম একরকম দেখাচ্ছে, আবার যখন এখানে তাকাচ্ছি ইটস লুকিং ডিফারেন্ট। তো এই জিনিসটা হইতেছে একটা টুইস্ট যেইটা আপনার লাইনের থ্রুতে উপস্থাপন করা লাগে। অ্যান্ড ফার্দার there have some more difference between background glass, background pottery and these two pottery। কারণ এটা হচ্ছে ফন্ট স্পেস, সামনের দিকে জিনিস। তো আপনি যখন আঁকাচ্ছেন ইউ হ্যাভ টু ডিফাইন ওভারঅল ক্যারেক্টার্স অফ দিস গ্লাস অ্যান্ড দিস মপ। কারণ আপনি যখন আঁকাচ্ছেন তখন এইটারও কিন্তু একটা আলাদা ইলিউশন আছে, এটার একটা লাইট অ্যান্ড ডার্কের ব্যাপার আছে। ঠিক আছে, তো রাইট নাও অনেকে স্টুডেন্ট থাকবে এরকম একেও কমপ্লিট করে রেখে দিয়ে চলে আসবে, বাট দে ডোন্ট গেট দ্য প্রপার স্কোর। সো এই জায়গাটাকে কিভাবে আপনি নেক্সট লেভেলে নিতে পারেন, ইউ উইল মডিফাই মোর অ্যাট্রাকটিভ ওয়ে রাদার দেন দিস সিচুয়েশন রাইট নাও। কিভাবে আপনি চেঞ্জেস আনতে পারেন আমরা এখন ওইখানে একটু বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তো সবার আগে আমরা যে কাজটা করব সবসময় মাথায় রাখতে হবে, ইন এনি কাইন্ড অফ ড্রয়িং ইউ উইল অলওয়েজ ট্রাই টু ফোকাস অন ইউর বটম স্পেস। কারণ বটম স্পেসের যে লাইনগুলো থাকে ওভারঅল যে জার্নিটা থাকে বটম স্পেসের সেগুলা সম্পূর্ণ হচ্ছে একটা ডার্কেস্ট সাইজে আসে। তো আমি টোটাল এটা কিন্তু এইচবি পেন্সিল দিয়ে আঁকতেছি। ইফ ইউ ওয়ান্ট টু মোর ডার্ক, ট্রাই টু মোর ডেপথ, ট্রাই টু ক্রিয়েট মোর ডেপথ, ইউ উইল ইউজ 2B পেন্সিল। বাট 2B পেন্সিলের বেশি লাগে না আসলে। হুম, অলরাইট।
আপনি যখন কোনো মগ বা এরকম টাইপের শেপ বা কিছু আঁকার চেষ্টা করুন, তখন দেখবেন কি যে এরকম এক্সট্রা লাইন না ওইখানে দেওয়া আছে বা ওটা দেখা যাইতেছে। সো ওই লাইনগুলো যদি আপনি অ্যাটলিস্ট ধরেন বা আপনি যদি এরকম 100% উপস্থাপন না করতে পারেন, দেন আপনি কিন্তু তারপরও সরাসরি আমি যেই বিষয়টা আপনাদের আঁকানোর থ্রুতে উপস্থাপন করার চেষ্টা করতে বলতে চাইতেছি, আপনি কিন্তু সরাসরি ওই জিনিসটা উপস্থাপন করতে পারবেন। ইটস নট দ্যাট মাচ ডিফিকাল্ট। আপনার সরাসরি যতগুলো লাইন আছে মেইন ড্রয়িং এ, ইফ ইউ ট্রাই টু ড্র অল দ্যাট লাইন পুট টুগেদার, আপনি কিন্তু সরাসরি ওই শেপ গুলোকে 100% ধরতে পারবেন। বুঝছেন? এবার আমরা যদি এখানে একটা হালকা শেড বা ছায়া টাইপের ব্যাপারটাকে দেখানো ট্রাই করি, এইখানে কিন্তু এক ধরনের হালকা করে ইলিউশন টাইপের ব্যাপার আসতেছে বা একটু ছায়া টাইপ পড়তেছে। আমরা কিন্তু সরাসরি ছবি দেখে বুঝতে পারবো। 1 hour টাইম ইজ ইনাফ টাইম। ঠিক আছে, যে কোনো এরকম টাইপের ড্রয়িং আঁকার জন্য। কারণ স্টিল লাইফটা হইতেছে একটা বেসিক ড্রয়িং এন্ড অলসো ইট হেল্পস ইউ লট টু আন্ডারস্ট্যান্ড লাইন ড্রয়িং প্রিটি ওয়েল। আপনি হালকা ছোট বড় করেন, ইটস ওকে। যেমন দেখেন আমরা এখান থেকে আমাদের এইটুকু ডিস্টেন্সটা একটু বেশি লাগতেছে, ইটস ওকে, এটা করতে পারেন। কিন্তু খুব বেশি যেন হিউজ পরিমাণে চেঞ্জেস না দেখা যায়। ঠিক আছে, এটা কিন্তু মেনটেন করা খুব জরুরি। এবার দেখেন আগের থেকে এটা কতটা চেঞ্জেস লাগতেছে, তাই না? হালকা করে দিবেন এই লাইনগুলো, ভেতরের লাইন হালকা করে দিবেন। এটা অলরেডি একটা সারফেস, তারপরেও পেছনের পার্টটা হচ্ছে আমরা আঁকতেছি। সো আপনি বুঝতেই পারছেন যে ওই পেছনের পার্টটা আসলে কিরকম দেখা যাবে বা হাউ ক্যান ইউ ট্রাই টু ড্র দ্যাট। ঠিক আছে, দেখেন এখানে এইটুক স্কিপ করে দেখেন, দেখছেন মনে হচ্ছে না যে এখানে দুইটা তল আছে, দুইটা সারফেস আছে? বা একটা হালকা করে গ্লাসের দিকে যখন আমরা তাকাই, তখন আপনি আজকে যখন ইফতারি করবেন তখন দেখবেন যে একটা কাচের গ্লাসের সামনে, এরকম একটা কাচের গ্লাস, তার সামনে একটা কাচের গ্লাস রেখে ওটার দিকে তাকাবেন, দেখবেন ওইখানে ইলিউশনটা কেমন আসে। ঠিক আছে, দেন ওইভাবে আঁকানোর চেষ্টা করবেন। এরপরে আমি আপনাকে যে ডিফারেন্সের জায়গাটা বোঝাইতে চাইতেছি, আপনি সরাসরি ওই ডিফারেন্সিয়েট ব্যাপারটা বুঝতে পারবেন। বুঝছেন সবাই? আচ্ছা, সবাই কি এতটুকু বুঝতে পারছেন আমি যা মানে বলতেছি? ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে এই গ্লাসের পার্টটায় আসি। এই সেম সিকোয়েন্স কিন্তু এই গ্লাসেও আমরা দেখতে পাইতেছি হালকা করে। সো গ্লাসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই তলে হচ্ছে আমরা একটু কাজ করি, খুব বেশি ডার্কেস্ট হবে না।
ঠিক আছে, এরকম হালকা করে আগে হাইলাইট করে নেবেন জায়গাগুলোকে। এইখানে দেখবেন যে আপনার যে রেফারেন্স দেওয়া আছে সেই রেফারেন্সের ওভারঅল শেপ বা গঠনটা আসলে কিরকম, ওইটা একটু হালকা করে হাইলাইট করে নেবেন। যেখানে আপনি ডার্ক লাইন বেশি দেখছেন সেখানে আপনি ডার্কটা বেশি দেওয়ার ট্রাই করবেন। এইখানে আমরা ছবি আঁকানোর আগে যে এলোমেলো লাইনগুলো দিয়ে দিয়েছি বা যেগুলো আমাদের এলোমেলো লাইন দেখা যাচ্ছে, ইটস ওকে, ওগুলার আপনি কিছু কিছু লাইন রেখে দেন, ওটা খুব একটা বেশি খারাপ লাগবে না। বা ওইটা পরবর্তীতে আপনি যখন ফাইনাল কোনো ড্রয়িং আঁকাবেন তখন সেটার সাথে ব্লেন্ড করে দিতে পারবেন, বুঝছেন? দেন এই সেম প্যাটার্নে হচ্ছে আপনি এখানে কিছু এক্সট্রা ডার্ক রেখে দিবেন। এবার দেখেন, আমরা এবার যদি এখান থেকে এই লাইনগুলোকে একটু প্রমিনেন্ট করি, দেখেন এইভাবে আপনি লাইনগুলোকে হালকা করে প্রমিনেন্ট করেন। এবার আমরা ভেতরে একটু এই যে পটারিটা আঁকলাম, আপনি সবসময় মাথায় রাখবেন যে খুব অতিরিক্ত পরিমাণে যেন ডার্ক না আসে, হালকা করে লাইটের ব্যাপারটা থাকে আর ডার্কের ব্যাপারটা থাকে, ঠিক আছে? আপনার এইটা একটা গ্লাসের শেপ, সো গ্লাসের ডেপথটাকেই বোঝানো হইতেছে আপনার কাজ, এর বাইরে কিছু না। এই জায়গাটা দেখেন, ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। এগুলো হালকা একটু রাউন্ড করে দেন। এবার আমরা এইখানে হালকা আর একটু ডেপথ দিব।
এটা আপনি কখন করবেন? এখন যে আমি যে কাজটা করতেছি এটা আপনি তখন করবেন যখন আপনি দেখবেন যে আপনার কাছে এনাফ টাইম রয়েছে। ঠিক আছে? যখন আপনি দেখবেন যে আপনার কাছে এনাফ টাইম আছে তখন আপনি এই কাজটা করবেন। দেখেন, দেখছেন? টোটাল শেপ বা গঠনটা হালকা করে আমরা চেঞ্জেস আনলাম। এবার আপনার যদি মনে হয় যে আপনি ইরেজার দিয়ে আরেকটু অ্যাডজাস্ট করবেন, দেন করতে পারেন। কিছু, কিছু জায়গায় একটু মুছে হাইলাইট করে দেন। এরকম ইরেজার দিয়ে কিছু, কিছু জায়গা মুছে হালকা করে হাইলাইট করে দেন। এভাবে আপনি টোটাল ড্রয়িংটাকে আগাইতে পারেন। এখন কিছু ফিচার্স অ্যাড করতে চান আপনার ড্রয়িং এ, সেক্ষেত্রে আমরা যে প্রসেসটা এখন যাব সেই প্রসেসটা এখানে কার্যকরী হবে। ওকে? এইখানে একটা থিক লেয়ার আছে প্রতিটা জায়গায়। আমাদের এই থিক লেয়ার গুলোকে আস্তে আস্তে ডার্ক করতে হবে। যদি আমরা থিক লেয়ারকে ডার্ক করি, আমাদের এই ভেতরের এই যে পোর্শন মানে মিডল যে স্পেসটা আছে বা এই যে এই জায়গাটা থেকে যখন এই থিক লেয়ারটা এরকম যাচ্ছে, এই স্পেসটায় একটা ডার্ক আর লাইটের যে সোর্সটা আছে সেটা তৈরি করতে হবে। এটা হচ্ছে মূলত কাজ। ঠিক আছে? তো ওই জিনিসটাকে আনার থ্রুতে আমরা যেই স্পেসটা আনতেছি বা তৈরি করছি সেই জায়গাগুলো অ্যাডজাস্ট করাটাই হচ্ছে মূলত আমাদের মেইন কাজ, যাতে আমরা প্রপারলি আমাদের আঁকিবুকির থ্রুতে উপস্থাপন করতে পারি। আর এটার জন্য হচ্ছে আমি দেখেন 2B পেন্সিল নিয়েছি। এখানে আরো এক্সট্রা 2B পেন্সিল আছে। এগুলো অনেক কার্যকরী হয়, কারণ হালকা করে দাগ দিলে, লাইন দিলে মোটামুটি জিনিসটাকে অনেক বেশি পরিমাণে বেটার দেখা যায়। আর আগের স্পেস থেকে বর্তমান স্পেসে আরো বেশি চার্মিং লাগে। অনেকের কোয়েশ্চেন থাকে, এটা কি ঢালাও ভাবে করে যাওয়া লাগে নাকি এর কোনো স্পেসিফিক কোনো বিষয় আছে? এটা ঢালাও ভাবে আপনি করতে পারবেন না। এট ফার্স্ট ইউ হ্যাভ টু আইডেন্টিফাই ইউর স্পেসিফিক এরিয়া। ছবি দেখে দেখে যে কোথায় কোথায় ডার্কটা বেশি লাগতেছে, বা ওই সমানুপাতিক হারে আপনি দিলে জিনিসটা হয়তো বা একটা প্রপার আউটস্ট্যান্ডিং গ্লাসের শেপ টাইপ লাগবে। ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের বুঝতে হবে। তো খেয়াল করেন, আমরা অলরেডি এখানে একটা প্রপার ডার্ক এন্ড লাইটের সোর্সটা দিয়েছি, তাই না? দেখেন কিছু কিছু জায়গায় ডার্ক দেখা যাচ্ছে, লাইট দেখা যাচ্ছে। সো ওই পরিসরের উপর বেস করে হচ্ছে আমাদের এখানে এগোতে হবে। খেয়াল করেন। এটা আপনি এভাবে দিবেন না। অনেকে আছে এভাবে এভাবে দেয়। এভাবে দিবেন না, এভাবে দিবেন না। ঠিক আছে? এভাবে দেওয়া যাবে না, আবার এভাবে এভাবে টাইপের দেওয়া যাবে না। এটাকে দিতে হবে সোজা সোজা এরকম। খেয়াল করেন, দেখেন। যেখানে যেখানে কম বেশ মনে হবে সেখানে সেখানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন। এক্সট্রা লাইন, এক্সট্রা ব্যাশ, যেটা যেটা আছে সেইভাবে। এটা একটু সময় লাগে সাধারণত, কারণ এটা হচ্ছে আপনার অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট লাইন অ্যাড করা লাগে এর ভিতরে। কিন্তু আপনি যদি এটাকে কুইক করার ট্রাই করেন, ভেবে যদি বাসায় বসে লাইন ড্রয়িং প্র্যাকটিস করেন, দেন
আপনি যে কোনো শেপে এরকম ভাবে আমি যেরকম দেখাচ্ছি এটা আগাইতে পারবেন। বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন যেন অতিরিক্ত পরিমাণে না দেওয়া হয়ে যায়। হ্যাঁ, অতিরিক্ত পরিমাণে দেওয়া দিলে আপনার কিন্তু জিনিসটা অ্যাডজাস্টেবল থাকছে না। আবার আপনাকে ব্লেন্ডও করে দেওয়ার কোনো প্রয়োজন নাই, যে অনেকে থাকে ব্লেন্ড করে দেয় লাইনগুলা এইভাবে এইভাবে, এগুলো করার প্রয়োজন নাই। আপনার এক্সট্রা যেই একটা ট্যালেন্ট আছে, বা আমরা যে এই বিষয়টার কথা বলি সাধারণত, যে আপনি যেটা আঁকতেছেন আপনার একটা ওভারঅল যে টেকনিক্যাল জায়গাটা, ঠিক আছে, ওইটাকে বোঝানোর জন্য আপনি অ্যাটলিস্ট এই লাইনগুলোকে একটু ছেড়ে ছেড়ে দিবেন। পুরোপুরি আপনাকে ওই ঘষে ঘষে ব্লেন্ডার টাইপের যে বিভিন্ন ধরনের আমরা স্টিক দেখি অনলাইনে, ইনস্টাগ্রামে, সব জায়গায়, ওগুলো দেওয়ার দরকার নেই। আপনার এক্সামিনার জাস্ট দেখতে চাইতেছে যে এর যে একটা ডাইমেনশনাল শেপ আছে সেটা আপনি ধরতে পারেন কিনা, বা ওটা যদি আপনি লাইনের থ্রুতে আঁকেন জিনিসটা আসলে কেমন করে আপনি উপস্থাপন করতেছেন। ঠিক আছে, এই এটাই হচ্ছে জাস্ট বেসিক্যালি জায়গা। বুঝতে পারছি, দেখেন এই থিকনেসটা কিন্তু অলমোস্ট একটা চেঞ্জেস আসছে, তাই না? এরকম আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যাওয়ার পরে দেখবেন যে একদম নিউজ ফিডে 4 ঘন্টা 12 মিনিটের একটা ভিডিও আছে, আমি আপলোড করে দিয়েছি আপনাদের দেখানোর সুবিধার্থে, যে কিভাবে একটা বেসিক ড্রয়িং থেকে একটা মোটামুটি একটা হাইপার রিয়েলিস্টিক লেভেলে ছবি আঁকা যেতে পারে। আচ্ছা, আমি স্যাম্পল দেখাই, এখানে যদি স্যাম্পলটা থাকে কিন্তু ভালোই হয়। এক সেকেন্ড, চলো আমরা একটা স্যাম্পল দেখি নিই। এখানে একটা স্যাম্পল ছিল। হুম, একটা সেকেন্ড। দেখেন এই একটা স্যাম্পল আছে, তারপর ছবিটা গেল কোথায়, এই যে এইটা হইতেছে আপনার স্যাম্পল। দেখেন, দেখছেন এই ছবিটা, এইটা খুবই সাদামাটা আঁকানো, অতিরিক্ত পরিমাণে ওভার ফ্ল্যাশি টাইপ করা না, খুব সিম্পলি ওয়েতে আপনি দেখতে পাইতেছেন যে এই যে লাইট সোর্স গুলো আছে, ডার্ক সোর্স গুলো আছে, কিভাবে ন্যাচারালি পড়তেছে, তাই না? তো এই একটা টেকনিক্যাল জায়গাটা আছে যেটা আপনি আগাইতে পারেন। আমার ভিডিওস গুলো সাধারণত অনেক লেন্দি হয় কারণ আমি অনেক বেশি কথা বলি, ঠিক আছে, বোঝানোর জন্য। এই জন্য হইতেছে আমার ডিসকাশন গুলো অনেক লেন্দি হয়, নাহলে আঁকার ক্ষেত্রে এত সময় লাগে না, আরো শর্ট টাইমে একটা জিনিসকে আসলে দেখানো যায় বা আঁকানো যায়। ঠিক আছে, তো দেখেন আমি কিন্তু একটা প্রপার শেপের থ্রুতে এটাকে উপস্থাপন করলাম। এখন অনেকে কোশ্চেন করে যে ভাই আপনি তো লাইনে আঁকতেছেন না, বা অনেকে হয়তো বা জানতে চায় যে ভাই এটা কি লাইনে আঁকা হচ্ছে, এরকম কিছু। তো দেখেন, এইটা আমরা যাই আঁকতেছি না কেন সব তো লাইনেই আঁকতেছি। আমরা যদি এটাকে স্কেচ বা টোন বা এই টাইপ ব্যাপারটাকে যদি রাখতাম ওইভাবে, দেন আপনি ওইটা ওইভাবে লাইক বলতে পারতেন। ঠিক আছে, সো এখন যেটা ব্যাপারটা হইতেছে, দেখেন আমরা উপরে কিছু পার্টটাকে একটু ডাইমেনশনালি চেঞ্জ করে আনছি, এবার হচ্ছে আমরা নিচের পার্টে আসি। সব জায়গায় অতিরিক্ত ডার্ক দিবেন না, কিছু কিছু জায়গায় দিবেন। আর এই যে স্পেস গুলো আছে এগুলো আপনার এইভাবে রেখে দেওয়া লাগবে। হ্যাঁ, যেন পরবর্তীতে এটা বোঝা যায়, দেখি যে না আসলে এইখানে একটা, এটা হচ্ছে একটা জার, গ্লাস, এই গ্লাস টাইপের জার, ঠিক আছে। আর যেগুলো যেগুলো জায়গায় ডার্ক বেশি আছে সেগুলো সেগুলো ডার্ক করবেন, আর বাকিগুলোকে হালকা করে লাইট সোর্সেই হাইলাইট করে রেখে দিবেন।
আর সবসময় ফোকাস রাখবেন যে আপনি যেই জারটা দেখে আগাচ্ছেন বা যেই স্যাম্পল দেখে আগাচ্ছেন সেই স্যাম্পলের মতো যেন বিষয়টা উপস্থাপিত হয়। আদারওয়াইজ কিন্তু জিনিসটা দেখতে খুব ভালো লাগবে না। ওকে? আর এই থিকনেস গুলো যেন ঠিক হয়। এই যেমন শেপটা আমি দিলাম এখানে, তারপর এখান থেকে যে শেপটা দিলাম বা ধরার চেষ্টা করেছি ওইগুলা। এখানে আমরা আসতেছি বাট একটু পরে। তার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড আমরা ঠিক করে নিই। এবার দেখেন এই জায়গাটা একটু অড লাগতেছে আমাদের লাইনগুলা। এই জন্য হচ্ছে আমরা এখান থেকে রাউন্ড শেপটাকে এরকম ধরার চেষ্টা করবো। অনেকে আছে এগুলো মুছে দিতে চায়, আপনি চাইলে মুছে দিতে পারেন, ইটস ওকে, এটা সমস্যার কিছু নাই। আপনি এরকম হালকা করে মুছে এই যে লাইনগুলো আছে লাইনগুলোকে অ্যাডজাস্ট করে দিতে পারেন আপনার দেখার সুবিধার্থে বা আপনি লাইক যেভাবে দেখতেছেন। ঠিক আছে? এটা এমন কোনো কঠিন কাজ না। বেসিক বেসিক আঁকার জন্য বা আমাদের যেটা সাধারণত আমরা দেখি যে একটা আয়না, একটা গ্লাসের যে রিফ্লেকশন হয়, ওই রিফ্লেকশনটাকে ক্যাচ করার জন্য ইউ উইল ডু ইট। ঠিক আছে? এই যে এরকম এরকম ভাবে জাস্ট রিফ্লেকশনটাকে ক্যাচ করার জন্য দেখেন আগে থেকে কিন্তু আরো সলিড লাগছে, তাই না? এটা অনেকে মুছে দেয়, কিন্তু এর মানে এইটা না যে এইটা আপনি যখন মুছতেছেন এইটা হইতেছে আপনার এলোমেলো হইতেছে, এটা এরকম না। এটা যথেষ্ট ওই কমপ্লিট ওয়েতেই থাকতেছে। গ্লাসের ক্ষেত্রে আমাদের এই রিফ্লেকশনটা আনার জন্য এই জিনিসটা করা লাগে। এবার হইতেছে আমরা এই গ্লাসের মগ আর এর যে থিকনেসটা আছে এটা ধরার ট্রাই করবো, খেয়াল করেন। এরকম দিবেন যেন ওই যে একটা রিফ্লেকশনটা আছে এই বরাবর, এটা যেন এরকম থাকে। এই যে ডাইমেনশনটা আমি যেরকম দেখাইলাম এরকম যেন জিনিসটা আসে, দেন ইটস লুকিং মোর অ্যাকিউরেট। ঠিক আছে?
এত দেরি করতে নাই, ক্লাস যখন হয় আগে থেকে তো জানাই দেওয়া হয় যে এরকম টাইমে ক্লাস থাকবে কিছু। এত দেরি করলে ঝামেলা। দেখেন তো এখন মনে হচ্ছে না যে এই পার্ট দুইটা সেপারেট আগের থেকে? আমি কি এক জায়গায় হুট করে এক গাদি ডাক করছি না, আমি কিন্তু ভ্যারিয়েশন আছে লাইনের, প্রসেসের, সবকিছুর। ইভেন দেখেন আমার পটের সাইজ বা শেপ গুলো, এই জায়গাটা একরকম দেখাচ্ছে, এই এরিয়াটা একরকম, আবার এখান থেকে আরেক রকম দেখাচ্ছে। সো এই সিম্পল ব্যাপারগুলো যদি আপনি একটু চেঞ্জ করে দেন, আপনার হাইলাইট করে দেন, দেন এটা কিন্তু আরো বেশি ভালো দেখা যায়। ঠিক আছে? হ্যাঁ, গ্লাসের ক্ষেত্রে সাদার পরিমাণটা অনেক বেশি হয়, এটা সত্যি কথা। বা আমরা যখন গ্লাসের কোনো শেপটাকে আঁকি সেখানে আমাদের এত কালো হয় না, বাট ওটাকে যদি আপনি ব্ল্যাক এন্ড হোয়াইটে কনভার্ট করেন, দেন ওইটাকে এরকম পরিমাণেই কি ব্ল্যাক দেখা যায় সাধারণত। ঠিক আছে? সো এই জন্য আপনি এখান থেকে আমি যেরকম আলাদা আলাদা ভাবে ব্ল্যাক ক্রিয়েট করতেছি, আপনি এরকম করতে পারেন চাইলে। আচ্ছা, সেম ওয়ে আমরা এখন এখানে ডার্ক করে দিলাম এরকম। ঠিক আছে? খুব মানে বেশি পরিমাণে একটা ইয়ে হওয়ার দরকার নাই। আপনাকে জাস্ট র্যান্ডম করতে হবে আঁকানোর ক্ষেত্রে। মানে এইটা হইতেছে আপনার একটা হাইলাইট করা, যে আপনি যেটা আঁকছেন সেটাকে আরো একটা কমপ্লিট দেওয়া, কমপ্লিট। মনে করেন যে আপনি সাজলেন, হ্যাঁ, সাজার পরে কি হয়, মেয়েরা ওইটাকে একটু প্রমিনেন্ট করার জন্য একটা স্প্রে ইউজ করে না, বা একটা কিছু একটা কেমিক্যাল ইউজ করে, যেটা ওই সাজারের ভাবটাকে আর একটু পার্মানেন্ট করে। বা দেখবেন যে বিয়ের বিয়ের সময় যারা সাজে, বা হাতের হাতের রং একরকম থাকে, মেহেদির কারণে ওটা হাইড হয়ে যায়, বোঝা যায় না। আর ফেসের কালারটা আরেক রকম থাকে, গলা পর্যন্ত মেকআপ করে। মানে চিন্তা করেন ওই জিনিসটা কেমন দেখা যায় তখন। ন্যাচারাল একরকম, আর ওইটা তো এই জিনিসটাকে হচ্ছে আমরা ওই বিষয়টাই করতেছি আমাদের পেজে। আমরা জিনিসটা যখন আঁকতেছি তখন ওটাকে একটু হালকা ডাইমেনশনাল ওয়ার্ক রাখার ট্রাই করছি, জানো, আমরা যেটা আঁকতেছি ওইটা যেন একটা প্রপার, কি বলুন তো, একটা প্রপার যেন ডাইমেনশনাল ওয়ার্ক অনুযায়ী থাকে। মানে এমন যেন না মনে হয় দেখি যেটা খুব বেশি পরিমাণে জাস্ট বেসিক আঁকা, হাতে আঁকা, বা ওইটা হচ্ছে একদম ফ্ল্যাট সারফেস। বুঝছেন? এই যেমন এটা দেখেন আমি রাখছি, এর একটা ছায়া তৈরি হয়েছে পেন্সিলের, তাই না? প্রতিটা জায়গায় রিফ্লেকশন আছে এক এক রকম। তো এই মেথড বা প্রসেসটা ওই জিনিসটাই কাজ করতেছে। এই যে দেখছেন এইভাবে লাইন ট্রাই করবেন একটু কম মোটা মোটা দেওয়া, তাহলে হবে কি আপনার জিনিসটা আরো বেটার লাগবে।
এবার আমরা সেম স্টাইলে ওই কাজটা করব। এবার দেখেন আমরা আগে থেকে যে চেঞ্জেস আনছি সেটা দেখেন। আগের দিন এরকম একটা ছবি তুলে দেওয়া হয়েছে আপনাদের, ওইটা দেখেন আর এইটা দেখেন। এই ছবিটা দেখেন, ইউ উইল ফাইন্ড আউট হিউজ ডিফারেন্স হিয়ার। ঠিক আছে, প্রতিটা জায়গায় রিফ্লেকশনে, গ্লাসের শেপে, ওভারঅল আউটলুকে, আউটলাইনে কতটা ডিফারেন্স আপনি যদি নিজে থেকে